পোশাক তৈরির জগতে সবকিছুই কিন্তু নির্ভর করে নিখুঁত সেলাইয়ের উপর। কিন্তু ভাবুন তো, যদি একটা সেলাই, শুধু একটা সেলাই ছিঁড়ে যায়, শুনতে খুব ছোটখাটো একটা ভুল মনে হলেও এই একটা ভুলের জন্য কিন্তু পুরো প্রোডাকশন লাইনটাই থেমে যেতে পারে। আর এই যে নীরব ঘাতক, এর নামটাই হলো ব্রোকেন স্টিচ। প্রায় এটা চোখেই পড়ে না, কিন্তু এর ফলটা হতে পারে সাংঘাতিক। এই কথাটা শুনলে কিন্তু একটু থামতে হয়, তাই না? ভাবুন একবার, হাজার হাজার পিস গার্মেন্টস তৈরি হচ্ছে, আর ইন্সপেকশনে গিয়ে সেগুলো ফেল করার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো এই সামান্য একটা ছেঁড়া সেলাই। আর তার চেয়েও অবাক করা ব্যাপার কি জানেন? বেশিরভাগ ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল টিম এটাকে ধরতেই পারে না। তো এই যে চোখে না পড়ার ব্যাপারটা, এর ফাইনাল রেজাল্টটা কি? এই একটা শব্দ, রিজেক্টেড বা প্রত্যাখ্যাত। হ্যাঁ, শুধু এই একটা ভুলের কারণে একটা পুরো শিপমেন্ট আটকে যেতে পারে। আর এটা কিন্তু শুধু একটা কাপড়ের লস না, এর সাথে জড়িয়ে আছে সময়, টাকা আর সবথেকে বড় কথা, কোম্পানির সম্মান। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে একটা সাধারণ ছেঁড়া সেলাই কিভাবে এত বড় একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়? মানে এর আসল ক্ষতিটা ঠিক কোথায়? চলুন, এই ছোট্ট একটা ভুলের পেছনে যে কি পরিমাণ খরচ লুকিয়ে আছে সেই হিসাবটা একটু দেখা যাক। দেখুন, ক্ষতিটা কিন্তু শুধু বাতিল হয়ে যাওয়া পোশাকটার দামের মধ্যে থেমে থাকে না। প্রথমত, যে ভুলটা হয়েছে সেটা ঠিক করার জন্য তো আবার কাজ করতে হবে, তাই না? যাকে বলে রিওয়ার্ক। এতে কিন্তু লেবার আর সময় দুটোই নষ্ট হয়। আর যখনই রিওয়ার্ক করতে গিয়ে সময় নষ্ট হয়, তার সরাসরি প্রভাব পড়ে শিপমেন্টের ওপর, মানে শিপমেন্টের দেরি হয়। আর এর ফলে ক্লায়েন্টের ভরসা কমে যায়। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো সুনামের। এই জিনিসটা একবার চলে গেলে ফিরে পাওয়া কিন্তু খুব কঠিন। আচ্ছা, ক্ষতির পরিমাণটা তো বোঝা গেল, কিন্তু কথায় আছে না, শত্রুকে হারাতে হলে তাকে আগে ভালো করে চিনতে হয়। তো চলুন এবার একটু কাছ থেকে দেখা যাক এই ব্রোকেন স্টিচ জিনিসটা আসলে কি, আর কিভাবে এটাকে ঠিকঠাকভাবে চেনা যায়। খুব সহজ করে বললে, ব্রোকেন স্টিচ হলো এমন একটা অবস্থা যেখানে সেলাইটা আর কন্টিনিউয়াস থাকে না, কোথাও একটা গিয়ে ছিঁড়ে যায় বা বাদ পড়ে যায়। এখন এটা দেখতে তো খারাপ লাগেই, কিন্তু তার থেকেও বড় সমস্যাটা হলো এটা পোশাকের সিম, মানে জোড়াটাকে একদম দুর্বল করে দেয়। আসল পয়েন্টটা হলো, এটা শুধু দেখতে খারাপ লাগার ব্যাপার না, এটা পুরো পোশাকটাকেই ব্যবহারের জন্য দুর্বল আর ঝুঁকিপূর্ণ করে তোলে। তো ব্রোকেন স্টিচ কি, আর এর পরিণতি কতটা মারাত্মক সেটা তো আমরা জানলাম। এবার পরের ধাপে যাওয়া যাক, মানে এর মূল কারণটা খুঁজে বের করা। ঠিক যেন একজন ডিটেকটিভের মতো আমরা এখন তদন্ত করে দেখব এই সমস্যার জন্মটা ঠিক কোথা থেকে হচ্ছে। আমাদের তদন্তের তালিকায় প্রথম সন্দেহভাজন কে? স্বয়ং সেলাই মেশিন। অনেক সময় দেখা যায় কাপড়ের ধরন অনুযায়ী সঠিক মাপের সুই ব্যবহার করা হচ্ছে না, অথবা সুতোর যে টান বা টেনশন সেটা হয়তো প্রয়োজনের থেকে বেশি বা কম। আর মেশিনে যদি ঠিকঠাক মেনটেন্যান্স না হয় তাহলে তো কথাই নেই। এই যান্ত্রিক সমস্যাগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রোকেন স্টিচের জন্য দায়ী থাকে। আচ্ছা, মেশিন তো গেল, এরপরেই আসে মানবিক ফ্যাক্টরগুলো। মানে যিনি মেশিনটা চালাচ্ছেন সেই অপারেটর। ধরুন একজন অপারেটর যদি মেশিন চালানোর সময় স্পিডটা ঠিকঠাক কন্ট্রোল না করেন বা কাপড়টা ঠিকমতো হ্যান্ডেল করতে না পারেন, তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়। আর হ্যাঁ, যথেষ্ট ট্রেনিংয়ের অভাবও কিন্তু এর একটা বড় কারণ। তার মানে অপারেটরের স্কিল এখানে একটা বিরাট ব্যাপার। আর আমাদের এই তদন্তের একদম শেষ পর্যায়ে আছে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস। মানে যে সুতো দিয়ে সেলাই হচ্ছে সেটাই যদি লো কোয়ালিটির হয়, কিংবা কাপড়ের সাথে যদি সুতোটা ম্যাচ না করে, তাহলে কি হবে? তখন কিন্তু সেরা মেশিন আর সবচেয়ে দক্ষ অপারেটর মিলেও এই ভুলটা আটকাতে পারবে না। তো সমস্যার মূল কারণগুলো তো চিহ্নিত করা হলো, কিন্তু শুধু কারণ জানলেই তো আর কাজ হবে না, সমাধানটাও জানতে হবে। চলুন এবার দেখা যাক কিভাবে এই সমস্যাটাকে একেবারে গোড়া থেকে নির্মূল করা যায়, মানে একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়। একটা ভালো প্রতিরোধ ব্যবস্থা কিন্তু মূলত 4টে পিলারের উপর দাঁড়িয়ে থাকে। প্রথম ধাপ, সব ইকুইপমেন্ট বা সরঞ্জাম ঠিকঠাক ক্যালিব্রেট করা, মানে প্রত্যেকটা মেশিনে টেনশন, সুই সবকিছু একদম পারফেক্টলি সেট করা থাকতে হবে। ধাপ 2, কাজের পদ্ধতিটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, মানে সবাই একই নিয়ম মেনে কাজ করবে, কেউ নিজের ইচ্ছে মতো কিছু করবে না। তৃতীয় ধাপ, প্রোডাকশন শুরু হওয়ার আগেই র মেটেরিয়ালস ভালো করে চেক করা, যাতে খারাপ সুতো বা কাপড় শুরুতেই বাদ দিয়ে দেওয়া যায়। আর সবথেকে জরুরি, চতুর্থ ধাপ, কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি টিমকে আরও শক্তিশালী করা। তারা শুধু ভুল ধরবে না, বরং ভুলটা যাতে না হয় সেদিকে নজর দেবে, এবং দরকার হলে প্রোডাকশন থামিয়ে দেওয়ার ক্ষমতাও তাদের হাতে দিতে হবে। এই যে পুরো ব্যাপারটা আমরা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম, এখান থেকে কিন্তু আমরা শুধু ব্রোকেন স্টিচ নিয়েই শিখলাম না, বরং কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা অনেক বড় দর্শন সম্পর্কে একটা ধারণা পেলাম। তো এর থেকে ফাইনাল টেকঅ্যাওয়ে বা চূড়ান্ত শিক্ষাটা কি?
চলুন সেটাই আমাদের শেষ আলোচনার বিষয়। এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি শিক্ষাটাই হলো এটা, রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া। এর মানে কি? এর মানে হলো সমস্যাটা ঘটে যাওয়ার পর সেটার সমাধান খোঁজার থেকে সমস্যাটা যাতে ঘটতেই না পারে আগে থেকেই সেই ব্যবস্থা নেওয়াটা অনেক বেশি কাজের। আর এই কনসেপ্টটাকেই বলা হয় প্রোঅ্যাক্টিভ কোয়ালিটি কন্ট্রোল। আমরা ব্রোকেন স্টিচকে একটা নীরব প্রত্যাখ্যানকারী বা সাইলেন্ট রিজেক্টর হিসাবে দেখলাম, কিন্তু এটাই তো একমাত্র নয়, তাই না? এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রত্যেকটা প্রোডাকশন লাইনে এরকম আর কোন কোন গোপন ত্রুটি লুকিয়ে আছে যা হয়তো চোখেই পড়ে না কিন্তু নীরবে সবচেয়ে বেশি ক্ষতি করে চলেছে? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো।